হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিটলার্নার। তো আজকে কিন্তু তোমাদের পাইথন প্রোগ্রামিং এর যে ফুল প্লেলিস্ট সেটা কিন্তু স্টার্ট হলো। এবার তোমাদের সেমিস্টার 3 এর জন্য পাইথন প্রোগ্রামিং এর এটা হচ্ছে প্রথম ক্লাস, এবং এই ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু পাইথন সম্পর্কে জানবো। এবার তোমাদের সিলেবাসে যেটুকুনি দেওয়া আছে সেটা তো এনাফ না। তো ওভারঅল তোমাদের সিলেবাসে যে জিনিসগুলো দেওয়া আছে তার মধ্যে তোমাদেরকে পড়তে হবে পাইথনের কিছু ফিচার্স, মানে বৈশিষ্ট্য। পাইথনের যে দুই ধরনের এক্সিকিউশন মোড হয়, কি কি হয়? একটা হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ মোড, আর একটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট মোড। তো এই দু ধরনের মোড কি জিনিস সেটাও জানতে হবে। তারপরে পাইথনের টোকেন কাকে বলে, ভেরিয়েবলস কাকে বলে, এছাড়াও আরো অনেক কিছু জিনিস আছে, যেমন পাইথনের কমেন্টস কি জিনিস, আচ্ছা, এল ভ্যালু, আর ভ্যালু, পাইথনের আইডি কাকে বলে। ওকে, পাইথনের আইডি না, আইডি অ্যাকচুয়ালি কাকে বলে, পাইথনের জন্য কোন কোন আইডি হয়, এই জিনিসগুলো। এবার ভালো করে একটা জিনিস ভেবে দেখো, তোমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে তোমাদেরকে এটা জানা দরকার যে এই প্রোগ্রামিং জিনিসটা কি, প্রোগ্রাম মানেটা কি। ঠিক আছে? তো প্রথম কোশ্চেন হচ্ছে যে প্রোগ্রাম মানেটা কি। Okay? তো একটু আগে এই বেসিক জিনিসগুলো আমরা জেনে নিই। দেখো, প্রোগ্রাম হচ্ছে কিছু নির্দেশের সমষ্টি। প্রোগ্রাম হচ্ছে কিছু নির্দেশ বা ইনস্ট্রাকশনস। ওকে, ইনস্ট্রাকশনস মানেও কিন্তু নির্দেশ, কিছু নির্দেশের বা ইনস্ট্রাকশনস এর সমষ্টি। যেমন ধরো আমি তোমাকে বললাম যে দুটো সংখ্যার যোগফল বার করে দেখা, বা আমি তোমাকে বললাম যে 10 এবং 20 এর যোগফল বার করো। তো তুমি 10 এবং 20 এর যোগফল বার করে ওটাকে 30 প্রিন্ট করবে। ওকে, এটা একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে, এইটা একটা ইনস্ট্রাকশন। এবার আমি তোমাকে যে কাজটা করতে বললাম সেই কাজটা তুমি করলে। এবার এই যে কাজটা তুমি বুঝতে পারলে, যে আমি একটা তোমাকে কাজ দিলাম এবং সেই কাজটা কি করতে হবে সেটাও তুমি বুঝতে পারলে। কিসের জন্য বুঝতে পারলে? কারণ আমার এবং তোমার ল্যাঙ্গুয়েজটা সেম। আমি এবং তুমি একই ল্যাঙ্গুয়েজে কথা বলছি, সেই ল্যাঙ্গুয়েজটা কি? বেঙ্গলি। ওকে, তো আমি তোমাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটা ইনস্ট্রাকশনস দিলাম, এবং সেই ইনস্ট্রাকশনসটা তুমি, যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা জানো, তো তুমি ইজিলি, তোমাকে আর আলাদা করে ট্রান্সলেট করতে হচ্ছে না, তুমি ডিরেক্টলি ওই ইনস্ট্রাকশনসটাকে ফলো করলে। ওকে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। কম্পিউটার কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বোঝে সেটা হচ্ছে শুধু 0 আর 1। এটা হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, এটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার তাহলে সমস্যা হয়ে যাচ্ছে যে আমাদেরকে যদি কোনো একটা ইনস্ট্রাকশনস কম্পিউটারকে দিতে হয়, তাহলে 0 আর 1 ফরম্যাটে দিতে হবে, তাই তো? তাছাড়া তো কম্পিউটার ওটাকে বুঝতে পারবে না। কিন্তু আমরা সাধারণ মানুষরা, আমরা কি 0 1-এ কথা বলি? বলি না। মানে আমাদেরকে তাহলে কম্পিউটারকে এরকম ধরনের ইনস্ট্রাকশন দিবে, 0 0 1 1 1, 0 0 1, 1 0 1 1 1 0 1, এরকম কিছু ইনস্ট্রাকশন দিতে হবে, তবেই কম্পিউটার বুঝতে পারবে যে তুমি কি বলতে চাইছো। বাট অ্যাকচুয়ালি এইভাবে আমাদের মানুষদের পক্ষে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া খুবই, মানে, অসম্ভব একটা বিষয়। ঠিক আছে? তো এটা হচ্ছে নট পসিবল। এবার এটা তাহলে আমাদের জন্য একটা ব্যারিয়ার হয়ে গেল। আর কম্পিউটারকে ইনস্ট্রাকশনস না দিলে কম্পিউটারের দ্বারা কোনো কাজও করানো যাবে না। দেখো, আগেকার সময় যে কম্পিউটার গুলো ছিল সেগুলো মেনলি ক্যালকুলেশনের কাজ করতো। ওকে, তো সেগুলো না হয় ছোটখাটো কাজ করতো, অত অসুবিধা হতো না। কিন্তু যখন কম্পিউটার আস্তে আস্তে ডেভেলপ হতে থাকলো, তো মানুষ বুঝলো যে হ্যাঁ, এই কম্পিউটারের দ্বারা আরো অনেক বড় বড় কাজ করানো যাবে, যেমন ওয়েদার রিপোর্ট বার করা, বা ফিউচারে অনেক কিছু জিনিস প্রেডিক্ট করা। ঠিক আছে? বা ডেটা অ্যানালিসিস করা, অনেক কাজ করানো যাবে। তো তখন আমাদের আবিষ্কার হলো প্রোগ্রাম। ঠিক আছে, কিছু নির্দেশের সমষ্টি। এবার প্রশ্ন হচ্ছে যে এই প্রোগ্রামগুলো কি ভাষায় লেখা হবে? এই প্রোগ্রামগুলো কি তাহলে 0 1-এর ল্যাঙ্গুয়েজে লেখা হবে? 0 1-এর ল্যাঙ্গুয়েজে যদি লেখা হয় তাহলে মানুষের পক্ষে শেখাটাও কঠিন, এবং মানুষের পক্ষে ইনস্ট্রাকশনস দেওয়াটাও কঠিন। তাহলে আমাদেরকে এমন কিছু ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে যে ল্যাঙ্গুয়েজ গুলো
হিউম্যান রিডেবল যেন হয়, যে ল্যাঙ্গুয়েজ গুলো কি হয়, হিউম্যান রিডেবল। ওকে, হিউম্যান রিডেবল বলতে মানুষ পড়তে পারবে। আচ্ছা, মানুষ পড়তে পারে কোন ল্যাঙ্গুয়েজ গুলো, ইংলিশ টাইপ ল্যাঙ্গুয়েজ গুলো। ওকে, ইংলিশ টাইপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে যে ল্যাঙ্গুয়েজ গুলো হিউম্যান রিডেবল হয়, যে ল্যাঙ্গুয়েজ গুলো ইংলিশ টাইপ হয়, সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এইবার ব্যাপারটা, আর কম্পিউটার বোঝে জিরো আর ওয়ান। যে ল্যাঙ্গুয়েজ গুলো হিউম্যান রিডেবল নয়, যে ল্যাঙ্গুয়েজ গুলো ইংলিশ টাইপও নয়, সেইগুলো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে বলা হয় কি, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এইবার আসছে তাহলে দাদা কোন কোনগুলো আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখো, বাইনারি ল্যাঙ্গুয়েজ, মেশিন, অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি পুরোপুরি লো লেভেল ল্যাঙ্গুয়েজ না হলেও নিয়ার অ্যাবাউট লো লেভেল ল্যাঙ্গুয়েজের হয়। ঠিক আছে। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোন কোনগুলো হয়, সি, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি শার্প, এগুলো সব আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আরো অনেক কিছু আছে। ওকে, তো এগুলো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো যেহেতু হিউম্যান রিডেবল এবং ইংলিশ টাইপ, ইংলিশ টাইপ কেন, কারণ এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা বিভিন্ন কিওয়ার্ডস ইউজ করি। সেই কিওয়ার্ডস গুলো কি কি, যেমন ইফ, ফর, হোয়াইল, ব্রেক। ওকে, তো এই ধরনের যে কিওয়ার্ডস গুলো, এগুলো দেখো ইংলিশ টাইপ না, আর এইগুলোর মিনিং অলরেডি আমরা জানি। তাহলে কোনো ল্যাঙ্গুয়েজে যদি এরকম কিওয়ার্ডস ইউজ করা থাকে তাহলে সেটা খুব ইজি হিউম্যান রিডেবল। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এগুলো হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এইবার সমস্যা হচ্ছে, দুটো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম। ওকে, তো দুটোর মধ্যে কমিউনিকেশন করার জন্য মাঝখানে এমন একজনকে দরকার যে কি করবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে। তা না হলে আমাদের কম্পিউটার ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশনসও বুঝতে পারবে না। তাহলে এদের মাঝখানে চলে আসলো ট্রান্সলেটার। ওকে, ট্রান্সলেটর মানে কি, অনুবাদক। যে কি করবে, যে আমাদের এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে। খুবই ভালো। এবার কোশ্চেন হচ্ছে যে দাদা ট্রান্সলেটর কি কি হয়। দেখো, একটা ট্রান্সলেটর হয় অ্যাসেম্বলার। দেখো, পাইথনের বেসিক্স জিনিস বিষয়ে আমরা আসবো, কিন্তু তার থেকেও বেসিক হচ্ছে এই জিনিসগুলো। তোমরা প্রথম কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আগে তোমাদের এই জিনিসগুলোকে জানতে হবে, যে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি দরকার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন কোন ট্রান্সলেটর থাকে। এই জিনিসগুলোকে জানতে হবে। এই জিনিসগুলোকে না জানলে তোমাদের মানে ইন্টারেস্টও জাগবে না, যে একটা ল্যাঙ্গুয়েজ কেন, কি জন্য দরকার, এই জিনিসগুলো। ঠিক আছে, অ্যাসেম্বলার গেল। আচ্ছা, আর হচ্ছে আমাদের কম্পাইলার, আর একটা ট্রান্সলেটর হচ্ছে ইন্টারপ্রেটার। ওকে, তাহলে ট্রান্সলেটর কটা, তিনটি। কি কি, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। ওকে, এবার একটু এইগুলো সম্পর্কে জেনে নিই। দেখো, সবার প্রথমে আসি অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে লো লেভেল বা বাইনারি ফর্ম বা বাইনারি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। ওকে, দেখো আমি একটা জিনিস কিন্তু বলেছিলাম যে অ্যাসেম্বলি কিন্তু নিজেই একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু তা সত্ত্বেও এটাকে বাইনারি ল্যাঙ্গুয়েজে বা একদম মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হচ্ছে। তার কারণ এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু পুরোপুরি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ না, এবং এটাও কিন্তু পুরোপুরি ইজিলি মানে কম্পিউটার মেশিনস বুঝতে পারবে না। যেহেতু আমি বললাম কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না,
তো একেবারে 0 আর 1 ফরম্যাটে আনতে হবে। তো এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে বা বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার যে টেকনিক বা করার যে অনুবাদক, তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। ওকে, এটা গেল। এবার আমরা একটু আসি কম্পাইলার আর ইন্টারপ্রেটার। দেখো, কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুটোরই কাজ সেম। ওকে, কাজ হচ্ছে এদের, দেখো কম্পাইলার কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাকে ট্রান্সলেট করে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার দায়িত্ব কার? কম্পাইলার আর ইন্টারপ্রেটার। তাহলে দায়িত্ব হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। আচ্ছা, এটা ভেবো না যে দুটো একসঙ্গে কাজ করে, ঠিক আছে? আমি দুটোকে একসঙ্গে স্ল্যাশ দিয়ে লিখলাম, তার কারণ হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের কাজ সেম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট। এবার কোশ্চেন হচ্ছে যে দুটোর মধ্যে তাহলে পার্থক্য কি থাকলো যখন দুটোর কাজই সেম? তো পার্থক্যটা হচ্ছে, দেখো, যদি ধরো আমি কোনো একটা কোড লিখলাম, ধরো একটা ছোট্ট পাইথনের বা এমনি নর্মাল একটা সি এর কোড লিখলাম, ধরো stdio ডট h, এটা আমি একটা সি প্রোগ্রামিং লিখছি, ঠিক আছে? এবার এটা দেখো, তো কম্পাইলার কি করবে? কম্পাইলার প্রথমে এই যে এটা ধরো লাইন 1, লাইন 2, এটা লাইন 3, এটা লাইন 4 আর এটা লাইন 5। তো কম্পাইলার লাইন 1 থেকে লাইন 5 পর্যন্ত পুরোটা রিড করে দেন ওটাকে ট্রান্সলেট করবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কি বললাম? কম্পাইলার কি করবে? কম্পাইলার লাইন 1 থেকে লাইন 5 পর্যন্ত পুরোটা রিড করবে প্রথমে, করে তারপরে ওটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে। Okay, এটা গেল কম্পাইলারের কাজ। ইন্টারপ্রেটার আবার একটু আলাদাভাবে কাজ করে। ইন্টারপ্রেটার প্রথমে লাইন 1-এ যায়, লাইন 1-এ গিয়ে দেখে যে এই লাইনটা পুরোপুরি ঠিক আছে কিনা। যদি দেখে যে হ্যাঁ এই লাইনটা ঠিক আছে, তাহলে ও এই লাইনটাকে এক্সিকিউট করে, এক্সিকিউট বা রান করে। রান করানো হয়ে গেল, ব্যাস, তারপরে ও সেকেন্ড লাইনে যায়। সেকেন্ড লাইনে চেক করে যে সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে সেকেন্ড লাইনটাকে এক্সিকিউট বা রান করালো। করানোর পর আবারও থার্ড লাইনে চলে গেল, থার্ড লাইনটাকে চেক করলো, করানোর পর তারপরে ওটাকে এক্সিকিউট আর রান করলো। তাহলে ইন্টারপ্রেটার কি করছে? লাইন বাই লাইন চেক করে। তাহলে ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন চেক করে। ওকে, আর কম্পাইলার হচ্ছে পুরো কোডকে একসঙ্গে রিড করে দেন ট্রান্সলেট করে। আচ্ছা, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন চেক করে দেন ওটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। ওকে, আশা করি কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য আমি বুঝতে পেরেছি। তো এই ছিল আমাদের কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার তিনটের কাজ। ওকে, তো এগুলোকে বলা হয় ট্রান্সলেটার, আর ট্রান্সলেটারের দরকার আমাদের খুবই। ওকে, ট্রান্সলেটার যদি না থাকে তাহলে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো না, আর যদি না করতে পারি তাহলে আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশনস দিতে পারবো না। এমনি কম্পিউটার বাংলায়, ইংরাজি, হিন্দি এসবগুলো বোঝে না। তো আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যেত একটা মেশিনকে ইনস্ট্রাকশনস দেওয়া। তো কম্পিউটার মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয়েছে। এইবার ব্যাপারটা আমরা আসি আমাদের পাইথন প্রোগ্রামিং এ, ঠিক আছে? তো পাইথন প্রোগ্রামিং এর একটু হিস্ট্রি জেনে নিই, একটু ইতিহাস জেনে নিই যে কি এই ইতিহাস। ওকে, তো দেখো, তো পাইথনের যে আবিষ্কারক তার নাম হচ্ছে গুইডো ভ্যান রোসাম। কত সালে আবিষ্কার হয়েছিল?
দেখো 1991 সালে, সালটা একটু খেয়াল করো, তার কারণ এখানে একটা জিনিস বলার আছে। কাজটা শুরু হয় মানে পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানোর কাজ শুরু হয় 1989 সালে, আর প্রথম রিলিজ হয় 1991 সালে। কোনো কোনো বইতে 1989 পাবে, কোনো কোনো বইতে 1991 পাবে। কেন পাবে, কি কারণ বলে দিলাম, ঠিক আছে। যে 89 সালে কাজ করা স্টার্ট হয়, আর 1991 সালে কাজ কমপ্লিট হয়ে রিলিজ হয়। ওকে, এবার প্রথম কথা, সায়েন্টিস্টটার মানে যে আবিষ্কার করেছে তার নামটা অবশ্যই মনে রাখতে হবে, গুইডো ভ্যান রুসাম। আর এই যে পাইথন নামটা শুনলেই পাইথন একটা সাপের নাম মনে হয়, তো আমরা ভাবি যে হ্যাঁ এই পাইথনের নামটা হয়তো কোনো সাপের থেকে নেওয়া, বাট অ্যাকচুয়ালি না, কোনো সাপের থেকে কিন্তু পাইথন নামটা আসেনি। পাইথন নামটা এসছে একটা কমেডি শো ছিল যার নাম হচ্ছে মন্টি পাইথন। ওকে, যার নাম কি ছিল, মন্টি পাইথন। তো মন্টি পাইথন নামক কমেডি শো থেকে এই পাইথন নামটা নেওয়া হয়েছে। আর কি বলেছে দেখো, পাইথন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যা ব্যবহার করে সহজে কম্পিউটার প্রোগ্রাম লেখা যায়। একদম আমরা কিছুক্ষণ আগে দেখলাম পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা এরপরে কি আছে দেখি। পাইথনের কিছু বৈশিষ্ট্য বা ফিচার্স আছে। পাইথনের কি কি বৈশিষ্ট্য আছে দেখি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পাইথন খুবই সিম্পল এবং ইজি ল্যাঙ্গুয়েজ। এটা একদম সত্য, ঠিক আছে। যদি তুমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখে থাকো, আর যদি নাও শিখে থাকো তাও ভাবার দরকার নেই। তো অন্য ল্যাঙ্গুয়েজ যেমন সি বা জাভা বা জাভাস্ক্রিপ্ট এটসেট্রা যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার তুলনায় পাইথনের কোড অনেক ছোট হয় এবং বুঝতেও অনেক সুবিধা হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, এই যে এখানে সি এর ল্যাঙ্গুয়েজ লেখা আছে আর এখানে পাইথন ল্যাঙ্গুয়েজ আছে। দুটো প্রোগ্রামের কিন্তু সেম কাজ, দুটো প্রোগ্রাম কি আউটপুট দেবে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সি এর কোডও হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দেবে আর পাইথনেরটাও আমাদের হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দেবে। এবার তুমি দুটো কোডটা দেখলেই বুঝতে পারবে যে কোন সাইডের কোডটা বোঝা সহজ আর কোন সাইডের কোডটা বোঝা কঠিন। প্রথম কথা, সি ল্যাঙ্গুয়েজের কোডও অনেক বড়, যদি এটা জাভা দিয়ে লেখা হতো তাহলে আরো বড় হয়ে যেত। কিন্তু পাইথন দেখো জাস্ট একটা সিঙ্গেল লাইনের ইনস্ট্রাকশন আর পুরো কোড এক্সিকিউট। ওকে, তো পাইথনের কোড হচ্ছে খুবই সিম্পল এবং খুবই ইজি। আচ্ছা, ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একদম এক্ষুনি দেখলাম যে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পাইথন ইন্টারপ্রেটার সাপোর্ট করে। পাইথন ইন্টারপ্রেটার সাপোর্ট করে। ওকে, আর ইন্টারপ্রেটার কি, একটা ট্রান্সলেটর। মানে পাইথনের কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়। পাইথনের কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়, আলাদা করে কম্পাইল করার প্রয়োজন হয় না। ওকে, আচ্ছা একটা কোশ্চেন হয়তো তোমাদের আসছে যে দাদা তাহলে কম্পাইলার ডিপেন্ডেন্ট কোন কোন ল্যাঙ্গুয়েজ। তো কম্পাইলার ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, সি প্লাস প্লাস এটসেট্রা। এগুলো হচ্ছে আমাদের কম্পাইলার ডিপেন্ডেন্ট, যেখানে পুরো সি, সি প্লাস প্লাস এর কোডটাকে রিড করা হয়, দেন ওটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়, এই সরি লো লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়। ওকে, দেন আমরা আসি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানেটা কি, দেখো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তুমি একটা পাইথনের প্রোগ্রাম লিখলে, লেখার পর ওই প্রোগ্রামটা, ধরো তোমার কাছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তুমি একটা পাইথনের প্রোগ্রাম লিখলে, লিখে সেটাকে তোমার বন্ধুকে পাঠালে এবং তোমার বন্ধুর কাছে লিনাক্স অপারেটিং সিস্টেম আছে, তাহলে তোমার বন্ধু ওই কোডটাকে কপি পেস্ট করে লিনাক্সের সিস্টেমেও চালাবে। আচ্ছা, আবার তার মনে হলো যে না আমি আবার এই কোডটা আমার আরেকটা বন্ধুকে পাঠাই, তো একই সেম কোড আবার কপি পেস্ট করে তুমি আরেকটা বন্ধুকে পাঠালে যার কাছে হয়তো তো ম্যাকবুক আছে, তো ম্যাক ওএসেও ওই সেম প্রোগ্রাম ইজিলি রান করছে এবং একই আউটপুট দিচ্ছে। তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে যে প্রোগ্রামগুলো কোনো প্ল্যাটফর্মের ওপর ডিপেন্ড করে নেই, মানে কোনো কোন অপারেটিং সিস্টেমের উপর কাজ করছে এটা ওদের কাছে ম্যাটারই করে না। ঠিক আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওপর রান করাচ্ছ নাকি লিনাক্স নাকি ম্যাক ওএস, কি কোন অপারেটিং সিস্টেমের উপর রান করছে এটা ম্যাটারই করে না, এবং একই রেজাল্ট একই আউটপুট দেয়। তো সেগুলোকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তারপরে আসি ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে দেখো, পাইথন প্রোগ্রাম তোমাকে যদি লিখতে হয় তাহলে সবার প্রথমে পাইথন ইনস্টল করতে হবে। সবার প্রথম স্টেপ হচ্ছে পাইথন ইনস্টল করতে হবে। এবার ইনস্টল করার পর ওই যে ইনস্টল ওটাকে ডাউনলোড করলে, তো এই যে ডাউনলোডটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ওকে, মানে এর জন্য তোমাকে কোনো টাকা বা কোনো প্রিমিয়ামশিপ দিতে হয় না পাইথনকে। ওই জন্য পাইথন আমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারি, ফ্রিলি ডাউনলোড করতে পারি। ঠিক আছে,
তো এই জন্য পাইথনকে বলা হয় ওপেন সোর্স। ডাইনামিক্যালি টাইপ, ডাইনামিক্যালি টাইপ এই জিনিসটা বোঝার জন্য সব থেকে মানে খুব ভালো করে বোঝায় যারা সি বা জাভা এই ল্যাঙ্গুয়েজ গুলো সামান্য আইডিয়া রেখে এসছে। বাট যদি আইডিয়া না থাকে তাও আমি বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ডাইনামিক্যালি টাইপ মানে কি। দেখো, অন্য যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে না, সেখানে আমরা যখন কোনো একটা ডেটা স্টোর করি, তো সেই ডেটাটা, ধরো একটা ডেটা স্টোর করলাম 10, এই 10 ডেটাটা স্টোর হয় কোনো না কোনো একটা ভেরিয়েবলের মধ্যে। ধরো একটা ভেরিয়েবল নিলাম এন। এবার কোশ্চেন আসছে যে দাদা এই ভেরিয়েবল কি জিনিস, একটুখানি ধৈর্য ধরো। এই ভিডিওতে আমি বলবো যে ভেরিয়েবল কি জিনিস। এখন আর এটা জেনে রাখো যে ভেরিয়েবল হচ্ছে একটা কৌটো মতো যার মধ্যে ডেটা রাখি, ঠিক আছে। তো আমাদেরকে কোনো ডেটা রাখতে গেলে একটা কৌটোর মধ্যে রাখতে হবে যার নাম দিলাম আমরা ভেরিয়েবল। আর এখানে আমাদের ভেরিয়েবল হচ্ছে এন। এইবার অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ভেরিয়েবলটার ডেটা টাইপ আগে নির্দেশ করতে হয় যে এটা কি ধরনের ডেটা স্টোর করবে। যেমন এই যে এন নামের যে ভেরিয়েবল, এটা কি ধরনের ডেটা স্টোর করে রেখেছে, ইন্টিজার। তার জন্য এই এন ভেরিয়েবলের আগে না, মানে এর যে ডেটা টাইপ সেটা অবশ্যই মেনশন করতে হবে, যেটা কিনা আমাদের ইন্ট। ইন্ট মানে হচ্ছে এই এন ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করবে। ওকে, আমি যদি পরবর্তীতে এন এর মধ্যে 20 স্টোর করি তাও এটা ভ্যালিড। কিন্তু যদি আমি এন এর মধ্যে ধরো লিখলাম 3.5, তখন এটা রং। কেন 3.5 দাদা স্টোর হবে না, তার কারণ হচ্ছে 3.5 কোনো ইন্টিজার ভ্যালু না, এটা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। এটা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। এসব আবার কি, দাঁড়াও একটুখানি ধৈর্য ধরো, আমরা আসছি ইন্টিজার কি ফ্লোটিং কি সবকিছু, বিশেষ করে ডেটা টাইপের চ্যাপ্টারে এগুলো নিয়ে তো আরো বেশি ডিসকাশন করবো। ওকে, তো অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদেরকে ভেরিয়েবলের আগে ডেটা টাইপ নির্দেশ করে দিতে হয় যে কি ধরনের ডেটা আমরা রাখবো। কিন্তু পাইথনের ক্ষেত্রে এরকম কিছু নির্দেশ করতে হয় না। পাইথনের ক্ষেত্রে আমরা ডিরেক্ট এন ইজিক্যাল টু ধরো 10 লিখলাম, তারপরে আবার এন ইজিক্যাল টু 3.5 লিখতে পারি, এটাতে কোনো এরর দেবে না। কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু এরর দিচ্ছিল। ওকে, আবার n ইজিক্যাল টু তুমি ধরো কোনো একটা টেক্সট লিখলে, সেটাও ভ্যালিড। তাহলে একই ভেরিয়েবলের মধ্যে তুমি বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারো। কিন্তু মনে রাখবে যে পরবর্তীতে যে যে ডেটাগুলো রাখবে সেগুলো কিন্তু পুরোনো ডেটাগুলোকে ওভাররাইট করে দেবে। ওভাররাইট করে দেবে মানে, প্রথমে যেমন 10 রেখেছিল, 10-এর পর যে 3.5 রাখলে, তো 10-এর ওপরে কিন্তু 3.5 বসে গেল, মানে 10 লেখাটা আর তুমি পাবে না। ঠিক আছে, 10টা ভেবে নাও যে মুছে গেল। আচ্ছা, তারপরে 3.5 এর পর যেই তুমি এবি লিখলে, তো 3.5 লেখাটা মুছে গেল এবং ওই জায়গায় চলে আসলো এবি। ওকে, তো এটাকে বলা হয় ডাইনামিক্যালি টাইপ। মানে পাইথন রান টাইমেও হচ্ছে, মানে কোনো ডেটা টাইপ আমাদেরকে মেনশন করার দরকার হয় না, এটা যে কোনো ভ্যালু স্টোর করতে পারে। ওকে, তারপরে লার্জ লাইব্রেরি বলতে দেখো, পাইথন প্রোগ্রামিং দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, তারপরে আমরা মেশিন লার্নিং, এআই ফিল্ডে, তারপরে আমরা ডেটা অ্যানালিটিক্স, এরকম বহুত কাজ করতে পারি। ঠিক আছে, এবার বিভিন্ন ফিল্ডের জন্য বিভিন্ন লাইব্রেরিজ আছে। যেমন তুমি যদি ম্যাথামেটিক্স এর কোনো কোশ্চেন সলভ করতে চাও বা ম্যাথামেটিক্স এর জিনিস নিয়ে প্রোগ্রাম লিখতে চাও, তাহলে তার জন্য ম্যাথ মডিউল আছে। ওকে, তো তারপরে যেমন র্যান্ডম মডিউল আছে, এরকম বহুত মডিউল আছে। তো এরকম ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন মডিউলস বা লাইব্রেরিজ আছে। লাইব্রেরিজ বা মডিউল কি, লাইব্রেরিজ বা মডিউল হচ্ছে যেখানে একই ধরনের জিনিসপত্র এক জায়গায় স্টোর করা থাকে। দেখো, ম্যাথ মডিউলের মধ্যে সমস্ত প্রকার ম্যাথের যা যা ফর্মুলাস, ফাংশনস বা স্কোয়ার রুট বা ফিচার্স যা যা আছে, সমস্ত সবকিছু ম্যাথ মডিউলের মধ্যে। এবার ওয়েবসাইট বানানোর জন্য যা যা ফ্রন্ট এন্ডের জিনিসপত্র সেগুলো এক জায়গায় করা আছে, ব্যাক এন্ডের যে জিনিসপত্র সেগুলো এক জায়গায় করা আছে। ঠিক আছে, তো লাইব্রেরি কি করে, একই কোর রিলেটেড জিনিসগুলো এক জায়গায় রেখে দেয়, যার ফলে ইউজারের ওই মডিউলটাকে বা ওই লাইব্রেরিটাকে কল করলে ওই লাইব্রেরির মধ্যে থাকা সমস্ত একই ধরনের জিনিসপত্র সে ইউজ করতে পারে। ওকে, তো পাইথনে এরকম অনেকগুলো লাইব্রেরিজ আছে, পাইথনে অনেক বিল্ট ইন লাইব্রেরিজ আছে। বিল্ট ইন লাইব্রেরিজ বলতে যে লাইব্রেরিজ গুলো অলরেডি তৈরি করা, আমাদেরকে ইউজারদেরকে আলাদা করে লাইব্রেরিজ বানাতে হয় না, সেগুলোকে বলা হচ্ছে বিল্ট ইন মডিউলস বা লাইব্রেরিজ। ওকে, এরপরে আসি ফার্স্ট আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। দেখো, কিছুক্ষণ আগেই দেখালাম যে সি বা পাইথনে আমরা কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখবো।
তবুও এটা আমরা একবার আমাদের নিজেদের যে আইডিই, দেখো আইডিই ব্যাপারটা একটু আমি এখানে বলে দিই যে আইডিই জিনিসটা কি। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কি করে আইডি? দেখো, আইডির কাজ হচ্ছে এটা এমন একটা এনভায়রনমেন্ট তোমাকে বানিয়ে দেবে যেখানে তুমি একটা ফাইলও তৈরি করতে পারবে, ওই ফাইলের মধ্যে কিছু প্রোগ্রাম লিখতেও পারবে। যদি ওই প্রোগ্রামটা মধ্যে কোনো এরর থাকে সেই এররটাকেও তুমি ফিক্স করতে পারবে, ওই প্রোগ্রামটাকে তুমি রানও করতে পারবে, ওই প্রোগ্রামটাকে বিভিন্ন আলাদা ফাইলস বা বিভিন্ন আলাদা আলাদা ফোল্ডারের মধ্যেও তুমি সাজিয়ে রাখতে পারবে, কপি পেস্ট করতে পারবে। এরকম বহুত যে ফিচার্স গুলো আছে, যে বা অটো কারেকশন বা হচ্ছে তোর সাজেশন দেওয়া, এই জিনিসগুলো সবকিছু যেসব ফিচার্স গুলো এক জায়গায় নিয়ে যে এনভায়রনমেন্ট তৈরি করে দেয় সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে? অ্যাকচুয়ালি আইডি কি, আইডি হচ্ছে কিছু সফটওয়্যারস হয়, কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যারস হয় যেগুলো আমাদেরকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেখানে আমরা প্রোগ্রাম লিখতে পারি। আচ্ছা, এরকম কি কি নাম করা অ্যাপ্লিকেশন আইডি সফটওয়্যার আছে? দেখো, আমরা মেইনলি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ভিএস কোড। ওকে, তাহলে ভিএস কোড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে আমরা পাইথনে প্রোগ্রাম রান করবো। এছাড়াও আরো কি কি আছে, পাইচার্ম আছে। ওকে, পাইচার্ম আছে, তারপরে আমাদের স্পাইডার আছে। এরকম বহুত আমাদের পাইথন প্রোগ্রামিং রান করার জন্য আমাদের আইডিই আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে দাদা আমার কাছে কম্পিউটার আছে কিন্তু আমি তো আমার তো কোনো মানে আইডি ইনস্টল করা নেই, তাহলে আইডি কি করে ইনস্টল করতে হবে? দেখো, যদি তোমাদের আইডি কি করে ইনস্টল করতে হয় এটা তোমাদেরকে জানতে হয়, তাহলে এই ভিডিও মানে নিচে তোমরা কমেন্ট করতে পারো যে কি করে ইনস্টল করব, কি করে সেট আপ করবো পাইথন, বা পাইথন কি করে ইনস্টল করব। এই জিনিসটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই নিয়ে একটা নেক্সট তোমাদের ভিডিও দিতে পারি। ওভারঅল এখন জিনিসটা দেখাচ্ছি সেটা দেখো। তাহলে আমরা আমাদের ভিএস কোড আইডিই তে যাই। দেখো, ভিএস কোড এটা হচ্ছে আমাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড আইডি। এবার আমি যেটা বললাম যে ভিএস কোডের যে আইডি সেখানে কি কি ফিচার্স আছে দেখো। তো ভিএস কোডের যে আইডি, তার মধ্যে আমরা ফাইলস বানাতে পারবো, যেমন এখান থেকে এখানে ক্লিক করলে আমরা নতুন ফাইল বানাতে পারবো, নতুন পাইথনের ফাইল বানাতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা ফোল্ডারও বানাতে পারবো। এবার এই ধরো একটা ফাইলস বানালাম, হ্যালো ডট পিওয়াই। আচ্ছা দাদা, এই ডট পিওয়াইটা কেন দিচ্ছ? দেখো, ডট পিওয়াইটা হচ্ছে একটা এক্সটেনশন। কিসের এক্সটেনশন? পাইথনের এক্সটেনশন। যে কোনো ফাইল আমাদেরকে যদি বানাতে হয় তাহলে অবশ্যই তার এক্সটেনশন দিতে হবে। যেমন তুমি যদি একটা পিডিএফ ফাইল বানাও তাহলে তার এক্সটেনশন হচ্ছে ডট পিডিএফ। তুমি যদি একটা ইমেজ ফাইল তৈরি করো, বা ইমেজ ফাইল তো তুমি তৈরি করবে না, তোমার মোবাইলের যদি কোনো একটা ইমেজ বা ফটোস থাকে তাহলে তার নিচে মানে ইনফরমেশনে গেলে তুমি দেখতে পাবে যে ওই ফটোটা হচ্ছে হয় ডট জেপিজি জেপিজি ফাইল বা ডট পিএনজি ফাইল। তো ওই এক্সটেনশন দেখে বোঝা যায় যে ওটা কি ধরনের ফাইল। যেমন এখানে ডট পিওয়াই এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাইথন ফাইল। তো আমরা এখানে আমাদের প্রোগ্রামটা লিখি। দেখো, তো ফার্স্ট আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম আমরা লিখবো পাইথনে। সেটা কেমন? প্রিন্ট, এই জিনিসটা দেখো, আমি জাস্ট পি আর আই লিখলাম, অটোমেটিক আমাকে সাজেস্ট করছে যে কি কি জিনিস মানে তুমি লিখতে পারবে। প্রিন্ট, পারমিশন এরর, পেন্ডিং, ডিপ্রিকেটিং ওয়ার্নিং। ঠিক আছে? তো এরকম অনেক কিছু অপশনস কিন্তু তোমাকে দেখিয়ে দেবে। হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এবার এই জিনিসটা লেখার পর ধরো আমার মনে হচ্ছে যে না এবার আমি এটাকে রান করাবো, তাহলে এখানে রান করারও অনেক অপশন পেয়ে যাবে। এছাড়া আরো বিভিন্ন অপশন আছে, কাট, কপি, পেস্ট। এবার আমি এই প্রোগ্রামটাকে রান করছি। দেখো, রান করলেও যে আউটপুটটা সেটা কিন্তু আমার এই ভিএস কোডের সফটওয়্যারের ওপরেই আসবে। ঠিক আছে? তো এই যে যেই রান অপশনে ক্লিক করার পর এই যে স্ক্রিনটা খুলে গেল হোয়াইট বক্সে, ঠিক আছে, এটাকে বলা হয় টার্মিনাল স্ক্রিন। এটাকে কি বলা হয়? টার্মিনাল স্ক্রিন। টার্মিনাল স্ক্রিনে কি দেখা যায়? আউটপুট দেখা যায়। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করালাম এবং আমাদের আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড লেখাটাও চলে আসলো। এবার
তোমরা এখান থেকে একটা জিনিস হয়তো একটু আইডিয়া পাবো যে প্রিন্ট নামের যে ফাংশনটা, প্রিন্ট নামের এই যে ফাংশনটা, এর কাজ হচ্ছে মেসেজকে প্রিন্ট করানো। ধরো আমি এর মধ্যে লিখলাম এই বিট লার্নার্স, ওকে। এটা লিখে যেই আমি ধরো এটাকে সেভ করলাম, এটাকে সেভ করে এটাকে আমি আর একবার ধরো রান করলাম, তাহলে কি হলো, হ্যালো ওয়ার্ল্ড এবং হেই বিট লার্নার্স দুটোই প্রিন্ট হয়ে গেল। তাহলে আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে কোনো কিছু মেসেজ প্রিন্ট করাতে পারি, ওকে। এবার আমরা চলে আসি নেক্সট। তাহলে আমরা আমাদের ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখাও শিখে গেছি। এবার দেখি পাইথনের এক্সিকিউশন। তো পাইথনের এক্সিকিউশন মোড হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোড, নামগুলো অবশ্যই মনে রাখবে, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। ইন্টারঅ্যাক্টিভ মোড হচ্ছে যেখানে আমরা লাইন বাই লাইন কোড লিখে সেটাকে রান করাতে পারি ইনস্ট্যান্টলি, ওকে। এবং এই ইন্টারঅ্যাক্টিভ মোডের যে প্রোগ্রামগুলো সেটা আমরা পাইথনের টার্মিনাল বা শেলে রান করাতে হবে, ওকে। এটা কিন্তু কোনো আইডিই তে চলে না, এটা কোনো আইডিই তে চলে না। আবার স্ক্রিপ্ট মোড হচ্ছে আমাদের আইডিই ছাড়া চলে না, ওকে। তো স্ক্রিপ্ট মোড আইডিই তে চলে, আর ইন্টারঅ্যাক্টিভ মোড আইডিই তে চলে না। ইন্টারঅ্যাক্টিভ মোড চলে টার্মিনাল বা শেলে। আচ্ছা দাদা, এই টার্মিনাল আর শেল কি? দাঁড়াও, দেখাচ্ছি। ধরো আমি আমার কম্পিউটারে সার্চ করলাম সিএমডি বা কমান্ড প্রম্পট, এই যে কমান্ড প্রম্পট সার্চ করলে একটা ব্ল্যাক স্ক্রিনের বক্স চলে আসবে। এটাকে বলা হয় কমান্ড প্রম্পট, এটাকেই বলা হয় টার্মিনাল, এটাকেই বলা হয় শেল, ওকে। তো এখানে যদি আমি ধরো পাইথনের প্রোগ্রাম আমি এখানেও চাইলে লিখতে পারি। আচ্ছা, এখানে পাইথন প্রোগ্রাম লেখার যে নিয়ম সেটা হচ্ছে, দেখো সবার প্রথমে তোমাকে পাইথন ইনস্টল করতে হবে। যদি তোমার পাইথন ইনস্টল না করা থাকে তাহলে কিন্তু তুমি প্রোগ্রাম লিখতে পারবে না। তো আমার কম্পিউটারে যেহেতু পাইথন ইনস্টল করা, তাই আমি প্রোগ্রাম লিখতে পারছি। তো প্রথমে প্রোগ্রাম লেখার আগে আমাকে পাইথন লিখতে হবে। পাইথন লিখে যে আমি এন্টার প্রেস করব, তো সবার প্রথমে দেখো আমাকে দেখাচ্ছে যে আমার কম্পিউটারে পাইথনের কোন ভার্সনটা ইনস্টল করা আছে। তো আমার কম্পিউটারে পাইথন 3.13.5 ভার্সন ইনস্টল করা আছে। এবং এই যে তিনটে আমাদের গ্রেটার দেন সিম্বল দেখাচ্ছে পরপর, এটা হচ্ছে টার্মিনাল ইনস্ট্রাকশন, ঠিক আছে, যেখানে আমরা ইনস্ট্রাকশনস গুলো লিখতে পারি। একটা করে আমরা ইনস্ট্রাকশন লিখতে পারি। তো এখানে আমরা ধরো পাইথনের একটা ছোট্ট কোড লিখলাম, ধরো হ্যালো ওয়ার্ল্ডই লিখলাম বা হ্যালো বিট লার্নার্স, ওকে। লিখে জাস্ট এন্টার প্রেস করলাম, তো কি প্রিন্ট হলো, হ্যালো বিট লার্নার্স, ওকে। বা আমি ধরো এখানে লিখলাম প্রিন্ট 8 + 2 10, ওকে। তাহলে ইন্টারঅ্যাক্টিভ মোডের একটা জিনিস দেখতে পাচ্ছ যে এক একটা লাইন ডিরেক্টলি তাড়াতাড়ি এক্সিকিউট হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোডের একটা সুবিধা। এবার এই ইন্টারঅ্যাক্টিভ মোডে প্রোগ্রাম লেখার জন্য আমরা কি কোনো আলাদা ফাইল বানিয়েছি? না, বানাইনি। আমরা কি এই প্রোগ্রামটাকে কোথাও সেভ করেছি? না, সেভও করিনি। তাহলে ইন্টারঅ্যাক্টিভ মোডে কোনো ফাইল বানানোরও দরকার হয় না, প্রোগ্রামটাকে সেভ করারও দরকার হয় না। আমরা জাস্ট লাইন বাই লাইন কোডটাকে এক্সিকিউট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোড, যেটা কিনা আমাদের টার্মিনাল বা শেলে লিখতে হয়। আচ্ছা, স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডের জন্য দেখো এখানে মেনশন করাই আছে যে আমাদেরকে একটা পাইথনের ফাইল বানাতে হবে এবং সেই ফাইলটা যেন ডট পিওয়াই এক্সটেনশন দিয়ে সেভ করা হয়, ওকে। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই যে ভিএস কোডে আমরা যে প্রোগ্রামটা লিখছিলাম সেখানে আমরা হ্যালো ডট পিওয়াই নামে ফাইলটাকে বানিয়েছি। তো এই হ্যালো ডট পিওয়াই নামে ফাইলটাকে বানানোর পর আমরা এর মধ্যে একের অধিক ইনস্ট্রাকশনস দিতে পারছি। যেমন এখানে অলরেডি দুটো লাইনের কোড লেখা আছে, মানে ধরে নাও এখানে দুটো ইনস্ট্রাকশন দেওয়া আছে। একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে, আর একটা হচ্ছে হেই বিট লার্নার্স এই লেখাটা প্রিন্ট করাতে হবে। তাহলে দুটো ইনস্ট্রাকশন, দুই বা ততোধিক ইনস্ট্রাকশনস আমরা একটা পাইথন ফাইলের মধ্যে আমরা রান করাতে পারি। তো এই জিনিসটাকে বলা হয় স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডের থ্রুতে আমরা একাধিক লাইন একসঙ্গে রান করাতে পারি, ওকে। আর স্ক্রিপ্ট মোডে রান করতে গেলে আমাদেরকে কিন্তু ডট পিওয়াই নামে ডট পিওয়াই এক্সটেনশন দিয়ে একটা ফাইল বানাতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, ইন্টারেক্টিভ মোডে দেখো দ্রুত আউটপুট পাওয়া যায়। এখান থেকে শর্ট কোশ্চেন্স আসে যে পাইথনে ইন্টারেক্টিভ মোড আর স্কিপ মোডের মধ্যে কোন মোডে তাড়াতাড়ি আউটপুট পাওয়া যায়।
তো দ্রুত আউটপুট পাওয়া যায় কিন্তু আমাদের ইন্টারেক্টিভ মোডে, কারণ ওখানে এক একটা লাইন লিখে ইনস্ট্যান্টলি আমরা আউটপুট পেতে পারি। তারপরে কোড সেভ করা যায় না। স্ক্রিপ্ট মোডে বড় প্রোগ্রাম হয় এবং কোড সেভ করা যায় এবং রিইউজ করা যায় একদম। আমরা যে প্রোগ্রামটা লিখলাম ভিএস কোডে, ওটাকে আমরা পার্মানেন্ট ভাবে সেভও করতে পারি এবং পরবর্তীতে চাইলে আমরা ওই ফাইলটা খুলে আবার ওতে কিছু আপডেটও করতে পারি, সবকিছু পসিবল ওকে স্ক্রিপ্ট মোডে। তো আমরা যা যা পাইথনের প্রোগ্রামস লিখবো সবই কিন্তু আমরা স্ক্রিপ্ট মোডেই লিখবো। ওকে। আচ্ছা, এবার আসি পাইথনের ক্যারেক্টার সেট। পাইথনের ক্যারেক্টার সেট কি দেখো, পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে যে ক্যারেক্টারকে সাপোর্ট করে সেই ক্যারেক্টার্স গুলো অ্যাস্কি ক্যারেক্টার্স আর হচ্ছে ইউনিকোড। তাতে এগুলো আবার কি, অ্যাস্কির যে ফুল ফর্ম অনেক সময় চলে আসে, অ্যাস্কির ফুল ফর্ম কি? অ্যাস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, এটার কাজ কি? অ্যাস্কি কোড কি করে, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা নির্দিষ্ট ভ্যালু সেট করে দেয়। যেমন ক্যাপিটাল এ এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 65, ক্যাপিটাল বি এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 66, সি এর হচ্ছে 67। আচ্ছা, স্মল এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 97, স্মল বি এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 98। এরকম দেখো প্রত্যেকটা ক্যারেক্টার, ক্যাপিটাল এ স্মল এ, প্রত্যেকটা ক্যারেক্টার একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে দিয়েছে। এবার এই নাম্বার গুলো কিন্তু এরকম 65, 66, 67 ফর্মে থাকে না, এই নাম্বার গুলো থাকে বাইনারি ফর্মে। যেমন আমরা যদি 65 এর বাইনারিতে কনভার্ট করি, তো 65 এর বাইনারিতে কনভার্ট করলে হয় 1, 5টা 0 1। ওকে, তো যেহেতু কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজটা বোঝে, তো 0 1 ফরম্যাটে যদি কোনো জিনিস লেখা থাকে তাহলে সেটাও বুঝতে পারবে ইজিলি। তো অ্যাস্কি কোড কি, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া থাকে এবং আমরা যখন কম্পিউটারের কিবোর্ডে ধরো এ প্রেস করলাম, তো অ্যাকচুয়ালি কম্পিউটারে এই লেখাটা শো হলো বা কম্পিউটারের সিপিইউ দেখলো যে এই লেখাটা ইউজার চাইছে, ঠিক আছে, আর এই লেখাটা মানে কি এ, তাহলে তখন কম্পিউটারের মানে ডেস্কটপ স্ক্রিনে আমাদের এই লেখাটা প্রিন্ট হয়। ওকে, তো এরকম প্রত্যেকটা ভ্যালু এর জন্য আমাদেরকে কিন্তু অ্যাস্কি ভ্যালু সেট করা আছে। এমনকি যে নাম্বারস গুলো আছে যেমন 0 1 2 3, এগুলোর কিন্তু আলাদা আলাদা অ্যাস্কি ভ্যালু আছে। সম্ভবত 48 বা 47, আমার ঠিক মনে নেই, বাট 48 যতদূর সম্ভব মনে হচ্ছে যে 0 এর অ্যাস্কি ভ্যালু 48, 1 এর অ্যাস্কি ভ্যালু 49, এরকম ভাবে দেওয়া থাকে, ঠিক আছে। তো দেখো কি কি ক্যারেক্টার্স আছে, পাইথন কি কি ক্যারেক্টার সাপোর্ট করে সেটা একবার দেখে নাও। পাইথন হচ্ছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড সাপোর্ট করে। আচ্ছা, ডিজিটস এর মধ্যে 0 থেকে 9 সাপোর্ট করে। স্পেশাল সিম্বলস এর মধ্যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, এছাড়াও দেখো অ্যাম্পারস্যান্ড, তারপরে কোশ্চেন মার্ক, হ্যাশ, এরকম বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলোকেও কিন্তু পাইথন সাপোর্ট করে। আচ্ছা, হোয়াইট স্পেস যেমন ব্ল্যাঙ্ক স্পেস, ট্যাব, নিউ লাইন, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পাইথন সাপোর্ট করে। আর একটা দেখো, এই জিনিসটা তোমরা হয়তো জানো, সেটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। বিভিন্ন স্কেপ সিকোয়েন্স আছে আমাদের পাইথনে, যেমন ব্যাকস্ল্যাশ ইন, ব্যাকস্ল্যাশ টি। এই ব্যাকস্ল্যাশ ইন ব্যাকস্ল্যাশ টি এর কাজ কি? দেখো, ব্যাকস্ল্যাশ ইন হচ্ছে নিউ লাইনের জন্য আর ব্যাকস্ল্যাশ টি হচ্ছে ট্যাবের জন্য। কি একটু তাও দেখে নেওয়া যাক। দেখো, যদি ধরো আমি এই হ্যালো ওয়ার্ল্ড লেখার মাঝখানে ব্যাকস্ল্যাশ ইন দিলাম, ওকে, এই যে, তো বিট লার্নার্স লেখার মাঝখানে দেখো, বিট আর লার্নার্স এর মাঝখানে একটা 4 স্পেস বা একটা ট্যাবের সমান পরিমাণ স্পেস কিন্তু নেওয়া হয়েছে। ওকে, আর হ্যালো ওয়ার্ল্ড এর ক্ষেত্রে দেখো, ওয়ার্ল্ড লেখাটা কিন্তু নেক্সট লাইনে চলে এসেছে। ওকে, তো ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নতুন লাইনে নিয়ে যায়, আর ব্যাকস্ল্যাশ টি হচ্ছে একটা ট্যাবের পরিমাণ স্পেস নিয়ে নেয়। তো এইগুলোকে বলা হয় আমাদের স্কেপ সিকোয়েন্স। আচ্ছা, তো পাইথন অ্যাস্কি ক্যারেক্টারও সাপোর্ট করে, আবার পাইথন ইউনিকোডও সাপোর্ট করে। আচ্ছা, এবার ইউনিকোড আসি। আচ্ছা, অ্যাস্কি কোডের ক্ষেত্রে বলে দিই, অ্যাস্কি কোড কিন্তু আমাদের 7 বিটের হয়। 7 বিটের হয় বলেই
এই যে 65 লেখাটা কিন্তু আমরা 7 বিটে রিপ্রেজেন্ট করেছি। ওকে, দেখো 1 2 3 4 5 6 7, টোটাল 7টা বিট দেওয়া আছে। ইউনিকোড হচ্ছে আমাদের, ইউনিকোড আমাদের 16 বিট বা 32 বিট সাপোর্ট করে। ইউনিকোড 16 বিট বা 32 বিট সাপোর্ট করে। আর 16 বিট বা 32 বিট সাপোর্ট করে মানে হ্যাঁ, প্রায় 4.3 বিলিয়ন ক্যারেক্টার সাপোর্ট করে। 4.3 বিলিয়ন ক্যারেক্টার মানে অনেক অনেক, ঠিক আছে। আর অ্যাস্কি যেহেতু 7 বিট সাপোর্ট করে, 7 বিট মানে হচ্ছে কতগুলো কম্বিনেশন হবে, 2 টু দি পাওয়ার 7, 128টা ক্যারেক্টার কিন্তু আমাদের অ্যাস্কি সাপোর্ট করে। 128 অ্যাস্কি ক্যারেক্টার পাইথন সাপোর্ট করে। আর প্রায় 4.3 বিলিয়ন ক্যারেক্টার্স ইউনিকোড সাপোর্ট করে। এবার কোশ্চেন হচ্ছে যে দাদা এতগুলো ক্যারেক্টার্স কি আছে? তো আমি বলবো হ্যাঁ, এতগুলো না থাকলেও এর কাছাকাছি অন্তত ক্যারেক্টার্স তো আছে আমাদের পুরো বিশ্বের মধ্যে। তার কারণ আমাদের পুরো বিশ্বের মধ্যে শুধু তো আর ইংরাজি একমাত্র ল্যাঙ্গুয়েজ নয়, ইংরাজি আছে, ফ্রেঞ্চ ভাষা আছে, বাংলা, উর্দু, হিন্দি। আমাদের ইন্ডিয়াতেই প্রায় অনেক ধরনের ল্যাঙ্গুয়েজেস আছে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের অনেকগুলো করে ক্যারেক্টার্স আছে। তো সেগুলোর একটা আলাদা আলাদা ইউনিক ভ্যালু সেট করা আছে। তো এগুলো কিন্তু সব আমাদের ইউনিকোডের মধ্যে আসে, ঠিক আছে। এবার নেক্সটে আসি, পাইথনের টোকেনস দেখো। তো পাইথনের টোকেনস হচ্ছে পাইথন কোড লেখার সময় যে ছোট ছোট অংশগুলো মিলে প্রোগ্রামটা তৈরি হয়, সেগুলোকে বলা হয় পাইথনের টোকেনস। তাহলে তুমি যদি একটা বড় কোনো পাইথনের প্রোগ্রাম দেখো, এবার ওই পাইথনের প্রোগ্রামটাকে যদি তুমি ছোট ছোট কোনো টুকরোতে ভাঙো, তাহলে ওই প্রত্যেকটা টুকরোকে বলা হয় পাইথনের টোকেনস। ওকে, এবার সেই টোকেনস গুলো কি কি হয় পাইথনে দেখো। কিওয়ার্ডস হয়, আইডেন্টিফায়ার, লিটারেল, অপারেটর, পাংচুয়েট। প্রত্যেকটার কি কি কাজ এই জিনিসগুলো একবার দেখে নিই। দেখো, কিওয়ার্ডস মানে হচ্ছে রিজার্ভ। তো এই রিজার্ভ কি, সিম্পল ভাবে বলছি দেখো। হ্যাঁ, যে শব্দগুলোর মিনিং অলরেডি রিজার্ভ করা আছে, ফিক্সড করা আছে, এবং ওই শব্দগুলোর মিনিং কখনো চেঞ্জ হবে না। যেমন আমি যদি ইংলিশে বলি, ইংলিশে কাউ মানে কি, কাউ মানে গরু। আর ডগ মানে, ডগ মানে কুকুর। কিন্তু কখনো কি এটা পসিবল ইংলিশে যে কাউ মানে কুকুর আর ডগ মানে গরু? এটা তো পসিবল না, ঠিক আছে। তো ইংলিশে কি হচ্ছে, ডগের যে মিনিং, মানে ডগের মিনিং কি, কুকুর, ওটা ফিক্সড। কাউয়ের যে মিনিং গরু, ওটা ফিক্সড, ওটাকে কখনো চেঞ্জ করা যাবে না। তো এগুলো হচ্ছে ইংলিশের কিওয়ার্ড। তো সেরকমই আমাদের পাইথনেও এরকম অনেক কিওয়ার্ডস আছে যেগুলোর মিনিং অলরেডি ফিক্সড এবং ওগুলোর মিনিং টোটালি চেঞ্জ করা যাবে না। এবং ওইগুলোকে মানে আলাদা করে আমরা ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। ভেরিয়েবল কি, ওটাতে আসছি। আচ্ছা, তাহলে কি কি কিওয়ার্ডস আছে পাইথনে? পাইথনে টোটাল দেখো, পাইথন ভার্সন 3.12 তে, ঠিক আছে, পাইথনের 3.12 ভার্সনে প্রায় 35টি মতন কিওয়ার্ড আছে। 35টি কিওয়ার্ড আছে। এবং সেই কিওয়ার্ডস গুলো কি কি? 35টি কিওয়ার্ডস হচ্ছে আমাদের ইফ, এলিফ, তারপরে ব্রেক, কন্টিনিউ। ওকে, এরকম বহুত অনেকগুলো আমাদের কিওয়ার্ডস আছে এবং প্রত্যেকটার কাজ এবং প্রত্যেকটার মিনিং অলরেডি ফিক্স এবং সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না। তারপরে আমরা আসি আইডেন্টিফায়ারে। আচ্ছা, আইডেন্টিফায়ারে আসার আগে আমরা একটু ভেরিয়েবল সম্পর্কে জেনে নিই। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবলস মানে হচ্ছে, ভেরিয়েবল মানে কি আমরা সাধারণত কি জানি, ভেরিয়েবল মানে চলরাশি, ঠিক আছে। তাহলে পাইথনে চলরাশি বলতে এক্স, ওয়াই, জেড এইগুলো, ঠিক আছে। মানে এগুলোর মধ্যে আমরা কিছু ভ্যালু স্টোর করতে পারি। তো ভেরিয়েবলস হচ্ছে যার মধ্যে আমরা ডেটা স্টোর করতে পারি। তো ভেরিয়েবলস আর কিছুই না, ভেরিয়েবলস হচ্ছে যে যার মধ্যে আমরা ডেটা স্টোর করতে পারি এবং যেগুলোর একটা স্পেসিফিক নেম হয়। ওকে, যেমন আমরা এক্স এর মধ্যে ধরো একটা ভ্যালু রাখলাম 20। তাহলে এই 20 ভ্যালুটা আমরা কিসের মধ্যে স্টোর করলাম? এক্স এর মধ্যে। তাহলে এই এক্স হচ্ছে একটা আমাদের ভেরিয়েবল। ওকে, আচ্ছা। এবার যখনই আমরা পাইথনে ধরো এরকম একটা জিনিস ধরো লিখলাম যে নাম ইজ ইকাল টু 30। ওকে, যে এই জিনিসটা লিখবো তো কম্পিউটারের মেমোরির মধ্যে
কম্পিউটারের মেমোরির মধ্যে একটা লোকেশন তৈরি হবে, এই লোকেশনটার নাম হবে নাম, এবং এর একটা নির্দিষ্ট অ্যাড্রেস হবে, ধরো এর অ্যাড্রেস হচ্ছে 3004। এবার এই যে নাম নামের যে ভেরিয়েবলটা, এর মধ্যে কত ভ্যালু আছে 30, এবং এই 30 ভ্যালুটা আমাদের স্টোর হবে এই নাম ভেরিয়েবলটার মধ্যে। ওকে, তাহলে এই ভেরিয়েবলটা বা নাম নামের যে ভেরিয়েবলটা, এটা একটা কৌটোর মতন না, যার মধ্যে আমরা ডেটা স্টোর করতে পারি খুব ইজিলি, এবং এই প্রত্যেকটা ভেরিয়েবলের কিন্তু একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, এবং এই অ্যাড্রেসটা বা এই ভেরিয়েবল গুলো কোথায় স্টোর থাকে? কম্পিউটারে মেমোরির মধ্যে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা ভেরিয়েবলের একটা নির্দিষ্ট নাম আছে। এবার এই ভেরিয়েবলের নেম লেখারও কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে। ওকে, আচ্ছা, এবার আমরা আসি আইডেন্টিফায়ারে। আইডেন্টিফায়ার কি করে? আইডেন্টিফায়ার হচ্ছে বিভিন্ন ভেরিয়েবলস, ফাংশনস, এগুলোর নামকে ডিফাইন করে, ঠিক আছে? তো পাইথনে যেমন ফাংশনস, ভেরিয়েবলস, তারপরে মডিউল, ক্লাস, প্রত্যেকটা মানে এই জিনিসগুলো যদি আমাদেরকে ইউজারদের লিখতে হয়, মডিউল, ক্লাস, ভেরিয়েবলস বা ফাংশনস, তো এই জিনিসগুলো লেখার যে নিয়ম, সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফায়ার বলে দেয় যে কিভাবে কি লিখতে হবে। ওকে, তো আইডেন্টিফাই অ্যাকচুয়ালি বুঝতে সাহায্য করে যে কোনগুলো ভেরিয়েবল, কোনগুলো ফাংশনস, কোনগুলো মডিউলস, কোনগুলো ক্লাস। ওকে, আচ্ছা, আইডেন্টিফায়ারে আমরা পরে আরো আসছি, কারণ আইডেন্টিফায়ারের যে মানে নামগুলো লেখার যে রুলস, সেটা থেকেও কিন্তু কোশ্চেন্স আসে, তো সেটা পরের স্লাইডে আছে, আমরা সেটাতে আসছি। লিটারেলস, লিটারেলস মানে কি, একটা বড় পাইথনের কোডে কিছু কিছু এরকম স্পেসিফিক মানে ভ্যালু থাকে যেগুলো পুরো ফিক্স থাকে, যেমন 10, ঠিক আছে? 10 মানে 10ই, 10 মানে অন্য কিছু না। ওকে, যেমন এ, এ মানে হচ্ছে এ, এটা পুরো ফিক্সড একটা ভ্যালু। ওকে, তো এগুলোকে বলা হয় লিটারেল। যেমন 10 কে বলা হয় আমাদের ইন্টিজার লিটারেল, কারণ 10 একটা ইন্টিজার ভ্যালু, তো এটাকে বলা হয় ইন্টিজার লিটারেল। এ কে বলা হয় স্ট্রিং লিটারেল, কারণ এ বি সি ডি বা যেগুলো ক্যারেক্টার্স বা টেক্সট টাইপের ডেটা থাকে, সেগুলোকে বলা হয় স্ট্রিং লিটারেল। আচ্ছা, এরপরে আসি আমরা অপারেটরসে। দেখো, অপারেটরস নিয়ে তোমাদের অলরেডি একটা চ্যাপ্টার্স আছে, যেটা হচ্ছে পাইথন অপারেটরস চ্যাপ্টার 3, তো সেখানে আরো বেশি ডিটেলসে ডিসকাস করবো, বাট আপাতত অপারেটর মানে এটা জেনে রাখো যে দুটো অপারেন্ডের মাঝখানে, যেমন ধরো দুটো অপারেন্ড কি 3 and 4, এইগুলোকে বলা হয় অপারেন্ড, বা যেগুলো ডেটা বা ভেরিয়েবলস, এগুলোকে বলা হয় অপারেন্ড। অপারেন্ডের মাঝখানে যে চিহ্নগুলো ইউজ করা হয় ওই অপারেন্ড দুটোকে ক্যালকুলেট করার জন্য, সেগুলোকে বলা হয় অপারেটর। তাহলে এটা হচ্ছে আমাদের অপারেটর। এবার এরকম শুধু প্লাস তো আর একটা অপারেটর না, এরকম বহুত অপারেটর আছে পাইথনে। যেমন ইস বলে একটা অপারেটর হয়, তারপরে ইন বলে অপারেটর হয়, নট ইন হয়, তারপরে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, এছাড়াও ডাবল ইকুয়ালস টু, এরকম বহুত অপারেটর আছে, এবং প্রত্যেকটা অপারেটর একটা নির্দিষ্ট করে কাজ আছে। তো সেগুলো কিন্তু আমাদের পাইথনের টোকেনের মধ্যেই আসে অপারেটর। আর তারপরে আসছে আমাদের পাংচুয়েটার। পাংচুয়েটার মানে যেগুলো দ্বারা আমাদের পাইথনের প্রোগ্রামের লাইনস গুলো শেষ হয়, বা কোনো কিছু একটা কোড ব্লকের মধ্যে রাখার জন্য ইউজ করা হয়, যেমন ব্র্যাকেটস। এই ব্র্যাকেটসটাকে বলা হয় আমাদের স্কোয়ার ব্র্যাকেটস। ওকে, স্কোয়ার ব্র্যাকেটস, হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেটস। ওকে, ব্র্যাকেটস, তারপরে সেমিকোলন, কমা, তারপরে আমাদের ধরো হ্যাশ, এই সব কিছু কিন্তু আমাদের পাংচুয়েটারের মধ্যে আসে, মানে ম্যাক্সিমাম যেসব স্পেশাল ক্যারেক্টার যেগুলো অ্যাজ আ সেপারেটর হিসেবে ইউজ করা হয়, সেগুলোকে কিন্তু পাংচুয়েটার বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভেরিয়েবলস বা আইডেন্টিফায়ারের যে রুলস, এটা খুবই 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 ইম্পর্টেন্ট স্লাইড। ওকে, এখান থেকে কোশ্চেন্স আসে। দেখো, পাইথনের এই যে ভেরিয়েবলস বললাম বা আইডেন্টিফায়ার বললাম, আইডেন্টিফায়ার কি করে? আইডেন্টিফায়ার হচ্ছে এই যে ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল, এইগুলোর নাম কি করে লিখতে হয় সেই রুলস গুলোকে বলে দেয়। ওকে, তো রুলস কি কি? দেখো, প্রথম রুলস বলছে লেটার বা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, লেটার বা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। তাহলে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলের নেম এরকম ভাবে লিখি, ধরো এখানে যেমন লেখা আছে নেম, তাহলে নেম লেখাটা এন দিয়ে স্টার্ট হচ্ছে, এন কি একটা লেটার, তাহলে এটা ভ্যালিড। যেমন স্টুডেন্টটা হচ্ছে এস দিয়ে স্টার্ট হচ্ছে, এটাও ভ্যালিড।
যেমন এখানে মার্কসটা দেখো আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এটাও ভ্যালিড। ওকে, কারণ এখানে বলেছে হয় লেটার দিয়ে স্টার্ট হতে হবে, তা না হলে আন্ডারস্কোর দিয়ে। তারপরে দেখো বলেছে ডিজিট দিয়ে শুরু করা যাবে না। ডিজিট দিয়ে শুরু করা যাবে না, তাহলে ইনভ্যালিড নেমস এর মধ্যে দেখো এই যে নেমটা 2 দিয়ে স্টার্ট হচ্ছে, 2 কি একটা ডিজিট, তাহলে কোনো ডিজিট দিয়ে স্টার্ট করা যাবে না, তাহলে এটা একটা ইনভ্যালিড আমাদের ভেরিয়েবল নেম। আচ্ছা, স্পেস অ্যালাউড নয়, স্পেস অ্যালাউড নয় দেখো, মাই এবং নেমের মাঝখানে একটা স্পেস আছে, একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, তো এটাও কিন্তু ইনভ্যালিড ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার নেম। ওকে, তারপরে আমাদের দেখো কিওয়ার্ড যেমন ইউজ করা যাবে না, বিভিন্ন পাইথনের কিওয়ার্ডস আছে, যেমন দেখলাম ইফ, তারপরে এলস, ওকে, মানে ব্রেক, এই কিওয়ার্ডস গুলো আছে। যদি আমি এরকম ধরনের লিখি, ধরো ব্রেক, ব্রেক এক্স ইকুয়ালস টু, সরি ব্রেক এক্স ইকুয়ালস টু না, ধরো লিখলাম ব্রেক ইজ ইকাল টু 40, মানে ব্রেকটাকে আমি অ্যাজ আ ভেরিয়েবল নেম হিসেবে লিখলাম, তো এটাও কিন্তু পসিবল না, কারণ এই জিনিসটা লিখলে পাইথনে আমাদেরকে বলে দেবে যে ব্রেক হচ্ছে একটা কিওয়ার্ড, তো এটা পসিবল না। তারপরে দেখো কেস সেন্সিটিভ, যেমন এজ এবং এজ, এই দুটো কিন্তু পুরোপুরি আলাদা। পাইথনে এই দুটো এজ এবং এজ দেখতে একই লাগলো, এই দুটো আলাদা, কারণ এখানে এই যে স্মল কেস বা ক্যাপিটাল কেস খুব ডিপেন্ড করে। ওকে, তো পাইথনে আমি যদি এরকমও লিখি, ধরো পেন, আর ধরো লিখলাম পেন, তো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, তো এই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পাইথনের হচ্ছে মানে এই আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল নেমস গুলো লেখার যে রুলস, এই রুলস গুলোকে মনে রাখতে হবে। এবার এটাকে একবার চেক করে নেওয়া যাক যেগুলো কতটা কি ঠিক। ওকে, ধরো একটা ভেরিয়েবলের নাম নিলাম, নেম ইজ ইকাল টু অঙ্ক। ওকে, আচ্ছা, কোনো সমস্যা নেই। ধরো একটা এরকম ভেরিয়েবল নিলাম, আন্ডারস্কোর নাম ইজ ইকাল টু 20, কোনো সমস্যা নেই, কোনো রেড লাইনও আসছে না। এবার যদি ধরো আমি নিলাম টু নাম ইকুয়ালস টু 30, অলরেডি রেড লাইন দেখাচ্ছে। এবার অলরেডি রেড লাইন দেখাচ্ছে এবং এটাকে যদি আমি রান করতেও যাই, তো এটা দেখবে আমাদেরকে এরর দেখাবে। ঠিক আছে, এটা আমাদেরকে কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। আর কিভাবে দেখো, ধরো লিখলাম মাই নেম ইকুয়ালস টু অঙ্কন। ওকে, তাহলে এখানেও কিন্তু আমাদের এরর চলে আসছে, তাহলে এইগুলো কিন্তু ইনভ্যালিড ভেরিয়েবল নেম বা আইডেন্টিফায়ার নেম। তো আইডেন্টিফায়ার নেম লিখতে গেলে হয় তোমাকে লেটার্স দিয়ে স্টার্ট করতে হবে বা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে হবে। আমরা যদি আন্ডারস্কোর বাদে অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার নিই, তো সেটাও কিন্তু পসিবল না। দেখো এখানে এই হ্যাশ যে সিম্বলটার মিনিং হচ্ছে কমেন্ট, কমেন্টে আমরা আসছি একটু পরে, বাট এরকম যদি আমি অন্য কোনো ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার নিই, তাহলে সেটাতেও কিন্তু এরর চলে আসবে। বা আমি যদি ধরো অ্যাস্টেরিক্স নিই, তো সেখানেও কিন্তু আমাদের এরর চলে আসবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে পাইথনের ইনভ্যালিড ইউজার নেম, সরি ইনভ্যালিড আইডেন্টিফায়ার নেম। ওকে, নেক্সট। আচ্ছা, পাইথনে এল ভ্যালু আর ভ্যালু, এল ভ্যালু মানে হচ্ছে লেফট সাইডের ভ্যালু, আর আর ভ্যালু হচ্ছে রাইট সাইডের ভ্যালু। কোন লেফট সাইড কোন রাইট সাইড, দেখো একটা ইজিক্যাল টু সিম্বল আছে, ইজিক্যাল টু সিম্বলের ধরো বাঁদিকে আছে এক্স, ডান দিকে আছে 20। ওকে, তাহলে এই এক্সটাকে বলা হচ্ছে এল ভ্যালু, 20টাকে বলা হচ্ছে আর ভ্যালু। এবার তোমাদের মনে হচ্ছে এটাতে আবার কি বড় জিনিস, না বড় জিনিস আছে। বড় জিনিসটা হচ্ছে এল ভ্যালু লেখার অনেক নিয়ম আছে পাইথনে। পাইথনে এরকম এল ভ্যালু যা তা হতে পারে না। পাইথনের এল ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে, লিটারেল বা এল ভ্যালু কখনো মানে কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে না। মানে আমরা এরকম লিখতে পারবো না যে 2 = x বা 3 = a, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু পসিবল না পাইথনে, কারণ এল ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাচ্ছে। এই মানে 2 3 4 এইগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেগুলো কখনো কোনো ডেটা স্টোর করতে পারে না। তারপরে এক্সপ্রেশন কখনো এল ভ্যালু হতে পারে না, দেখো এইটা কিন্তু ম্যাথামেটিক্স এ পসিবল, বাট আমাদের মানে পাইথনের ক্ষেত্রে এটা পসিবল না। ঠিক আছে, যেমন আমি যদি বাঁদিকে কোনো একটা এক্সপ্রেশন লিখলাম, ধরো 2x + 3y + 7 = 30, এই জিনিসটা কিন্তু পাইথনে পসিবল না, কারণ বাঁদিকে
ইজিক্যাল টু সিম্বলের বাঁদিকে কি চলে আসছে, একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন পাইথনে পসিবল না। ওকে, আর ভ্যালুর ক্ষেত্রে দেখো, আর ভ্যালু হচ্ছে যেটা ইজিক্যাল টু সিম্বলের ডান দিকে থাকে এবং এল ভ্যালু এ অ্যাসাইন হয়। এল ভ্যালু এ অ্যাসাইন হয়। দেখো এখানে যেমন 10 যে ডেটাটা আছে, এই 10 ডেটাটা কিন্তু এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। তারপরে 5+3, এই 5+3 এর যে রেজাল্টটা, এটা ওয়াই এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। তো আর ভ্যালুর ক্ষেত্রে সেরকম কিছু স্পেসিফিক রুলস নেই, এবং আর ভ্যালু এক্সপ্রেশনও হতে পারে, কোনো সমস্যা নেই তাতে। আর ভ্যালু কনস্ট্যান্টও হতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এল ভ্যালুর ক্ষেত্রে কিন্তু রুলসটা মনে রাখবে যে এল ভ্যালু কখনো কোনো কনস্ট্যান্ট হতে পারে না, আর এল ভ্যালু কোনো এক্সপ্রেশন হতে পারে না। ওকে, নেক্সট আসি, ইউজ অফ কমেন্টস। কমেন্ট কি, দেখো যে কোনো প্রোগ্রামিং এ কমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। সেটা হচ্ছে দেখো, কমেন্ট পাইথন প্রোগ্রামের এমন একটা টেক্সট যেটি কি করে প্রোগ্রামারকে কোড বুঝতে বা এক্সপ্লেন করতে শেখায়, করতে ব্যবহার করা হয়, কিন্তু পাইথনের ইন্টারপ্রেটার ওটাকে ইন্টারপ্রেট করে না, ওটাকে ইগনোর করে দেয়। ওকে, মানে তুমি যদি পাইথনে যেমন সিঙ্গেল লাইন কমেন্ট দেখো, হ্যাশ দিয়ে লেখা আছে, তো হ্যাশ দিয়ে যখন এই লাইনটা লিখেছো, তো পাইথনের ইন্টারপ্রেটার যখন লাইনটাকে এক্সিকিউট করতে যাবে, ধরো এটা লাইন 1, এটা লাইন 2, লাইন 1-এ দেখবে যে এখানে কমেন্ট ইউজ করা আছে, তো ও এই লাইনটাকে টোটালি রানই করাবে না, ও এই লাইনটাকে ইগনোর করে দেবে। ও নেক্সট লাইনে যাবে, দেখবে যে কি লেখা আছে, ও নেক্সট লাইনটাকে রান করাবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ইউজ হয়। আর মাল্টি লাইন কমেন্টের জন্য আমাদেরকে তিনটে সিঙ্গেল কোটেশনের দ্বারাও ইউজ করা যায়, বা তিনটে ডাবল কোটেশনের দ্বারাও ইউজ করা যায়। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্টস এর মধ্যে আসে। এই জিনিসটাকে একবার চেক করে নিই কিভাবে কাজ করে। ধরো লিখলাম আমি প্রিন্ট ফার্স্ট প্রোগ্রাম। ওকে, লিখে আমি লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। ওকে, এবার লিখে এটাকে যেই আমি রান করাবো, কোনো সমস্যা হয় কিনা সেটা দেখবো। না, কোনো সমস্যা নেই, একদম খুব ভালোভাবে খুব স্মুথলি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা প্রিন্ট করলো। কিন্তু আমি যেই এই সিম্বলটা সরিয়ে দেবো, তো তখন মানে ইন্টারপ্রেটার যখন এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে লাইন 1 2 3 করে, তো লাইন 1-এই দেখবে যে এখানে তো কোনো কমেন্ট ইউজ করেনি, তার মানে এই কোডটাকে ওকে এক্সিকিউট করাতে হবে, কিন্তু ও বুঝতে পারছে না যে এই জিনিসটা কি। ঠিক আছে, প্রিন্টটাকে তাও বুঝতে পেরেছে, কিন্তু এই জিনিসগুলো কি ফার্স্ট প্রোগ্রাম, এগুলো তো কিছু মানে ভেরিয়েবলসও না, কিছু ফাংশনও না, কিছুই না। তো ও তখন কনফিউজ হয়ে এখানে এরর দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা ওই জন্য কমেন্টের মধ্যে রাখি, এবং এই জিনিসগুলো জাস্ট ইউজারের বোঝার জন্য, বা তোমার প্রোগ্রাম যদি অন্য কেউ দেখে তার বোঝার জন্য কমেন্টস গুলো ইউজ করা হয়। মাল্টিলাইন কমেন্টস যেমন দেখো, আহ, এটা আমি ডাবল কোটেশন দিচ্ছি, দিস ইজ মাল্টি লাইন কমেন্ট। ওকে, তাহলে এটা দেখো কটা লাইন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5 লাইনের একটা কমেন্টও হয়ে গেল। ওকে, এটাকে আমি সিঙ্গেল কমেন্ট মানে সিঙ্গেল কোটেশনের মধ্যেও লিখতে পারি। ওকে, তো এবি, তাহলে এটাও কিন্তু একটা কমেন্ট হয়ে গেল, এবং এটাকে যদি আমি রান করাই, তো এই জিনিসগুলো কিন্তু কোনো প্রিন্ট হবে না, কোনো কিছু রান হবে না, জাস্ট একটা কমেন্ট হিসেবে থেকে যাবে, এবং যেটুকানি যে কোডটা রান করা সেটাই যা রান হবে। ওকে, আশা করি কমেন্ট বোঝাতে পেরেছি। এবার আসি নেক্সট কি আছে, যাচাই করো নিজেকে। এতক্ষণ তুমি যা যা শিখলে, এবার তোমাকে দেখতে হবে যে তুমি ওই জিনিসগুলো কতটা কি বুঝেছো, কতটা কি শিখেছো, কতটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। সেগুলোর বেসিসে আমরা একটা ছোট্ট কুইজ করেছি, সেখানে আমরা 10টা এমসিকিউ রেখেছি। ওকে, তো প্রথম আমি তোমাদেরকে বলবো যে এই 10টা এমসিকিউ ভিডিওটাকে পজ করে নিজেরা অ্যান্সার করো, দেন আমার অ্যান্সারের সঙ্গে তোমরা মিলিয়ে নাও। ওকে, তো সবার প্রথমে নিজেরা ভিডিওটাকে একবার পজ করে অ্যান্সারটাকে চেক করো। তো প্রথম কোশ্চেনটা দেখো, পাইথন কে তৈরি করেন? এক্ষুনি আমরা দেখলাম পাইথন গুইডো ভ্যান রোসাম আবিষ্কার করেন। কত সালে রিলিজ হয়? 1989-এ হচ্ছে শুরু হয়, আর 1991-এ হচ্ছে রিলিজ হয়। ওকে, এটা যেন মনে থাকে। তারপরে কোশ্চেনটাই দেখো, ওটা নিয়ে পাইথন প্রথম রিলিজ কত সালে হয়? 1991। তারপরে পাইথনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার সঠিক সিনট্যাক্স কি? সঠিক সিনট্যাক্স হচ্ছে অপশন বি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড।
ভালো করে খেয়াল করবে, অপশন সি তে কিন্তু প্রিন্ট টেফ দেওয়া আছে। প্রিন্ট টেফটা আমাদের সি প্রোগ্রামিং এ ইউজ করা হয়। ওকে, তারপরে ইন্টারঅ্যাক্টিভ মোড হচ্ছে পাইথনে মানে লাইনগুলো, ইন্টারঅ্যাক্টিভ মোডে লাইনগুলো কিভাবে এক্সিকিউট হয়, লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তাহলে এটা হলো অপশন বি। তারপরে স্ক্রিপ্ট মোড, পাইথনে স্ক্রিপ্ট মোড আমাদের কিসে মানে কিভাবে সেভ করা হয়, একটা ফাইলে সেভ করা হয় যার এক্সটেনশন হয় ডট পিওয়াই। তারপরে ইফ, ফর, ক্লাস, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডস। পাইথনে কতগুলো কিওয়ার্ডস আছে, 35 কিওয়ার্ডস আছে। কোন ভার্সনে, পাইথন 3.12 ভার্সন। ওকে, নেক্সট। তারপরে নিচের কোনটি ভ্যালিড ভ্যারিয়েবল নেম, নিচের কোনটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম, দেখো অপশন এতে বলছে ওয়ান রোল, তো কোনো ভেরিয়েবল নেম নাম্বার দিয়ে স্টার্ট হতে পারে না, তো এটা তো হবে না। তারপরে দেখো মাই নেম আছে, মাই এবং নেমের মাঝখানে স্পেস আছে, তো এটাও পসিবল না। তারপরে টোটাল মার্কস, এটা ভ্যালিড লাগছে কারণ এখানে মাঝখানে আন্ডারস্কোর দেওয়া আছে এবং স্টার্টিং পয়েন্ট একটা লেটার দিয়ে আছে। ক্লাস, এটা হবে না, কেন হবে না, কারণ এটা একটা আমাদের কিওয়ার্ড পাইথনে, ক্লাস কিন্তু একটা কিওয়ার্ড। ওকে, তারপরে দেখো আটের দাগ, এক্স ইকুয়ালস টু 10 স্টেটমেন্টে এল ভ্যালু কোনটি, এল ভ্যালু হচ্ছে এক্স, বাঁ দিকের যে ভ্যালুটা। দেন পাইথনে সিঙ্গেল লাইন কমেন্টে কোনটি ব্যবহৃত হয়, হ্যাশ, এক্ষুনি দেখলাম। কমেন্টের প্রধান কাজ কি, প্রোগ্রাম রান করা, না। মেমোরি অ্যালোকেট করা, না। কোড এক্সপ্লেন করা, ইস। ঠিক আছে, কমেন্ট আমরা এই কারণে ইউজ করি যাতে কোডটাকে আমাদেরকে এক্সপ্লেন করতে সুবিধা হয় এবং যে নেক্সট দেখবে তার যেন বুঝতে সুবিধা হয়। তো ওভারঅল এই ছিল তোমাদের আজকে পাইথনের ফুল লেকচার, যেটা ইন্ট্রোডাকশন টু পাইথন ছিল। এবার তোমাদের যদি এই লেকচারে কোনো কিছু ডাউটস থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওর নিচে। আর নেক্সট যে ভিডিও সেটা কিন্তু পাইথনের ডেটা টাইপস এর উপর আসবে, নেক্সট চ্যাপ্টার তোমাদের পাইথন ডেটা টাইপস। ওকে, তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর আপাতত এখনকার জন্য জাস্ট ভিডিওটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।